হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডিত একাডেমি। আমি সত্যজিৎ, তোমাদের সাথে প্রথম ক্লাস পার্সেন্টেজ নিয়ে এসেছি আমি। দেখো, তোমাদের আজকে পার্সেন্টেজের কী কী টাইপ দেখাবো, যেগুলো অঙ্ক তোমাদের পরীক্ষাতে দেখে মোস্ট রিপিটেড, অর্থাৎ অনেকবার এসছে এবং তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কতবার এসছে। সেই কোশ্চেন আমি লেভেল ওয়াইজ দেখাবো। অনেকবার এসছে বলে সেই জন্য আমি 99.99% কমনযোগ্য বলেছি। তোমরা কোশ্চেনগুলো কী করবে, পজ করবে, ভিডিওটাকে পজ করে তোমরা কোশ্চেনগুলো একবার সলভ করবে, তারপরে দেখবে আমার টেকনিকগুলো অনেকের সাথে কীটা মিলবে, আবার অনেকটা নতুন নতুন তোমরা শিখবে। এই কোশ্চেনগুলো তোমরা বিভিন্ন এক্সামে দেখতে পাবে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, রেলওয়ে, পিএসসি, ব্যাংকিং এবং অন্যান্য যে কোনো এক্সামে তোমরা পেয়ে থাকবে। চলো লেট না করে শুরু করে দিই আজকের প্রথম ক্লাস। প্রথম কোশ্চেন তোমরা লক্ষ্য করো। আমি পুরো ডিটেলসে বলবো কিভাবে কি কনভার্ট করতে হবে। যারা বিগিনার আছে তাদের খুব সুবিধা হবে, এমনকি যারা পুরনো আছে তারাও শিখতে পারবে ভালো মতো। এবং প্রত্যেকটা টাইপ ওয়াইজ দেখবে, ক্লাস 1 থেকে যতগুলো ক্লাস হবে এই চ্যাপ্টারের উপরে সবগুলো তোমরা ফলো করবে। দেখো, 1 নম্বর কোশ্চেন আমি শুরু করছি। কোশ্চেনগুলো দেখেই বোঝা যাচ্ছে তোমাদের শতকরা দেওয়া আছে, অ্যান্সার চেয়ে ভগ্নাংশে, ইংলিশে বললে কমন ফ্যাক্টর। দেখো, যাদের জানা নেই যে ভগ্নাংশ কী, ভগ্নাংশ কথার অর্থ হলো উপরে লব বসে আর নিচে হর বসে। ইংলিশে বললে ভগ্নাংশকে বলা হয় ফ্র্যাকশন, ভগ্নাংশ বলে ফ্র্যাকশন, লবকে বলা হয় নিউমারেটর আর হরকে বলে ডিনোমিনেটর। তোমরা এটা লিখে রাখতে পারো। তবে 1 নম্বর প্রশ্নতে আসি। প্রথমত তোমাদের এটুকু মাথায় রাখতে হবে শতকরা থেকে কীভাবে ভগ্নাংশে পরিণত করা হয়। তাহলে শতকরা মানে হলো, এটা লিখে রাখবে, শতকরা কথার অর্থ হলো 1/100। এই সংখ্যাটা কী হবে, আমি প্রতিটা শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করার সময় এই 1/100 ব্যবহার করব, অর্থাৎ শতকরাকে সরিয়ে দিয়ে 1/100 গুণ করব। প্রথমত নিচ্ছি 35%। 35% যখন আমি শতকরাকে সরাবো তখন কি বললাম, শতকরাকে সরিয়ে 1/100 দিয়ে গুণ করব। অনেকে সরাসরি 35/100 বসেও করে। এবার আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে দুটো সংখ্যা নিচ্ছি সে দুটো সংখ্যা কি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, যে কোনো সংখ্যা। কারণ কি, আমাদের এখানে কাটাকাটি করা দেখতে হবে। যদি মৌলিক সংখ্যা হয় তবে কাটাকাটি যাবে, কিন্তু কোনো যৌগিক সংখ্যা হলে অবশ্যই কাটাকাটি যাবে। এইবার আমি এই 35-এর শেষে দেখতে পাচ্ছি 5 আছে আর 100 শেষ 0 আছে। এই দুটো সংখ্যা দেখতেই আমার নজরে আসবে 5-এর বিভাজ্যতার নিয়ম। 5-এর বিভাজ্যতার নিয়মে 5-এর শেষে যখন 5 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হয় তখন একবার 5 আসে আর একবার 0 আসে। তাহলে আমরা 35 এবং 100 সেই সংখ্যাটাকে দেখতে পাচ্ছি। সেই জন্য এই দুটো সংখ্যাকেই আমি 5 দিয়ে ভাগ করি, আর এক সংখ্যা ভাগ করতে হয়। সেই জন্য 35কে 5 দিয়ে ভাগ করলে হবে 7 বার, 100কে 5 দিয়ে ভাগ করলে হবে 20। 5 × 10 আর একটা শূন্য থাকলে পাশে বসে দেবে। তবে এটার অ্যান্সার কত আসলো, 7/20। দেখো, 7 আর 20 একে অপরের কোপ্রাইম, মানে মৌলিক সংখ্যা, সেই জন্য একে অপরকে আর ভাগ যাবে না। এটা হলো প্রথম কোশ্চেন অ্যান্সার। এবার আসছে দ্বিতীয় কোশ্চেনে। দেখো, এখানে নুন দেখতে পাচ্ছ, একটা দশমিক আছে, পাশে পার্সেন্টেজ আছে। প্রথমে আগে পার্সেন্টেজকে ভাবো, সেই জন্য 1.6 লেখার পরে পার্সেন্টেজকে সরালে 1/100 দিয়ে গুণ করব। এবার কি করব, দশমিকটা উঠিয়ে দশমিকের জন্য নিচে 1 আসে, দশমিকের পরে যে কটা ঘর আছে সেই কটা ঘরের জন্য নিচে সেই কটা শূন্য আসবে। এবার আসে কাটাকাটি। প্রথমে আমার সুবিধার্থে যেন তুমি সংখ্যাকে কাটতে পারো, যেমন আমি যদি 16কে 4 দিয়ে কাটি আর 100কে 4 দিয়ে কাটি তাহলে 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, কারণ দুটোরই শেষে জোড় সংখ্যা আছে। সেহেতু আমি দেখছি 16কে 4 দিয়ে কাটলে 4 বার, 100কে 4 দিয়ে কাটলে 25 বার। এইবার 25 দিয়ে তো আর 4কে কাটাকাটি যাবে না, সেই জন্য এবার দেখতে হবে উপরে 4 আছে নিচে 10 আছে, আর কাটাকাটি সবসময় উপর নিচে হয়।
তো 2 দিয়ে 4কে কাটলে 2 বার যাবে, 2 দিয়ে 10কে কাটলে 5 বার হবে। তাহলে নিচে 5 চারিদিকে 25 পেলাম, তার মানে নিচে নিচে গুণ করতে হবে এবং ওপরে গুণ হবে। তাহলে উপরে 2 1কে 2 আর নিচে 5 দিয়ে 25কে গুণ করলে 125। এটা হলো আমার অ্যান্সার। এবার অনেক ক্ষেত্রে আমি এত ডিটেলসে ভাঙছি, তো ডিটেলসে ভাঙার প্রয়োজন নেই, অনেকে চাইলে এটাকে সরাসরি করতে পারে যে 1.6 যদি থাকে সেটাকে শতকরার জন্য নিচে 100 বসাবো আর দশমিকটা উঠে গিয়ে পাশে আর একটা শূন্য বসে কাটাকাটি করতে পারো। জাস্ট আমি বিগিনারদের জন্য আমি ডিটেলসে ভালো করে দেখাচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। এবার আসি নেক্সট অঙ্ক নাম্বার 3। এখানে দেখো 0.5% আছে, এটা আমি সরাসরি করব। প্রথমে কি করব, 0.5টাকে রাখবো, পার্সেন্টেজের জন্য নিচে 100 নেব, দশমিকটা উঠিয়ে নিচে শূন্য বসে দেবো একটা, কারণ দশমিকের পরে একটা ঘর থাকলে সেই ঘরের জন্য নিচে শূন্য আসে। তো আমি সরাসরি 10 দিয়ে গুণ না করে আমি একটা শূন্য বসে দিলাম, কারণ 100কে নিচে আবার এই 10 দিয়ে গুণ করা মানে কি হচ্ছে সেম সংখ্যায় আসবে, তাহলে আমাকে বারবার করতে হবে না। এবার 2 দিয়ে 1000কে কাটবো, 5 দিয়ে 10কে কাটলে 5 2 10, পরের দুটো শূন্য থাকলে সেই দুটো শূন্য পাশে বসে দেবো। তাহলে আমার অ্যান্সার কত আসলো, উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/200। নেক্সট দেখো পরেরটা আছে 125। 125কে কনভার্ট করো। তো একবার তুমি প্রথমে ডিটেলসে বলে দিয়েছি, এবার তুমি সরাসরি খুব তাড়াতাড়ি করতে পারবে। শতকরা থাকলে নিচে কত আসবে, নিচে 100 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 1/100 দিয়ে গুণ হওয়া মানেই নিচে 100 আসবে। এবার উপর নিচে দেখো কত কাটাটি, তুমি চাইলে ছোটো ছোটো সংখ্যা দিয়ে কাটতে পারো 5 দিয়ে, আমি দেখতে পাচ্ছি 25 দিয়ে আছে, উপরে 5 বার, নিচে 4 × 100, তাহলে এটার অ্যান্সার কত আসলো 5/4। অনেক ক্ষেত্রে আবার এটা 1/4 করে রাখে। চলো এবার আশা করছি তোমাদের কোশ্চেনের সলিউশনটা দেখে বুঝতে পারলে কেমন টাইপের আমি করাচ্ছি। এবার আসছে নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো এর আগেরটা কি করলাম, পার্সেন্টেজ থেকে আমি ভগ্নাংশে পরিণত করলাম। এবার কি করব, উল্টো কাজ, এবার ভগ্নাংশ থাকবে সেখান থেকে আমি পার্সেন্টেজে পরিণত করব। তাহলে চলো করা যাক। তোমাদেরকে আগে প্রথমে বেসিক ভেঙে দেখাবো, তারপর আমি সরাসরি কীভাবে ডাইরেক্ট করতে হয় সেটা দেখাবো। দেখো 9/16 যখন শতকরায় পরিণত করতে হয়, যেমন শতকরা থেকে যখন আমি ভগ্নাংশে পরিণত করলাম তখন 1/100 দিয়ে গুণ করেছি। এবার কী হবে, উল্টো কাজ, এবার শতকরায় পরিণত করতে হলে 100টা উপরে উঠে, অর্থাৎ 100 দিয়ে গুণ করলে ভগ্নাংশের সংখ্যাটি শতকরায় পরিণত হয়ে যায়। এবার আমি কি করব, কাটাকাটি করব ঠিক আগের মতোই উপর নিচে। তাহলে উপরে নিচে 4 দিয়ে কাটলে 4 4 16, ঠিক সেম এই 4 দিয়ে কাটতে হবে, 4 25 100। এবার উপরে আছে 9 আর এখানে আছে 25, এই দুটো সংখ্যা কী করব, পরস্পরকে গুণ করে দেবো, কারণ গুণ অবস্থায় আছে, আর উপরে নিচে নিচের সংখ্যা সবসময় গুণ হয়। তো 9 দিয়ে 25 গুণ করলে হবে 225, আর নিচে পড়ে থাকলো 4 4 বুঝলাম। এবার তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে দেখো 4 5 20, এখানে থাকছে 2 5 25, 4 6 24, 25 থেকে 24 গেলে থাকে 1, উপরে 1 বসে গেল, নিচে 4%। এটা হলো, তুমি চাইলে সরাসরি করতে পারো। আমি আরেকটি টেকনিক দেখাচ্ছি পরে, যেটা হলো আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে সরাসরি মানগুলো মনে রাখি। যেমন ধরো যে 1/4 ফ্র্যাকশন থাকলে সরাসরি 25% বলি আমরা, 1/5 থাকলে সরাসরি আমরা 20% বলি, তারপরে 1/6 থাকলে আমরা 16.2/3% বলি। তো এইভাবে করে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে এই মানগুলো। তো আমি এই মানেই ইউজ করব। যেমন এখানে দেখো আমি কি করলাম, 9/16 × 100, তারপর পার্সেন্টেজ। তো এটাকে কাটাকাটি করছি। তো যারা আমি যে মেথডটা দেখাবো সেই মেথডে যারা জানে তারা বুঝতে পারবে আমি কী করছি। যেমন 1/16কে আলাদা করব, × 100%, আর 9টাকে কী করবো, বাইরে গুণ করব। এবার সবাইকে বলি 1/16 যখন ভগ্নাংশ থাকে তখন এটার মান শতকরায় আমরা জানি 6.1
1/4%। তাহলে এই ভ্যালুটা কী করবো, আমি এখানে পুট করব এই অংশটার মধ্যে। যদি আমি এই ভ্যালুটা পুট করি তাহলে এখানে আমি কী পাচ্ছি, 6.1/4%। বাইরে কত দিয়ে গুণ আছে, 9 দিয়ে, তাহলে এটাকে কী হবে, 9 দিয়ে গুণ হবে। তাহলে এখান থেকে 9 দিয়ে গুণ হলে মানে কত হচ্ছে, দেখো 6 9 54 হলো তো। এরপরে এই 1/4কে 9 দিয়ে গুণ করবো। তাহলে 1/4কে 9 দিয়ে আমি নিচে দেখাচ্ছি, 1/4কে 9 দিয়ে গুণ করলে 9/4 হবে। আর 9/4 মানে কত, ভাগ করলে 2/1/4। এই 2/1/4 এর পাশে গিয়ে যোগ হবে। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে আমি এটা পরে একটু বলে দেখাচ্ছি। যোগ হলে এটাকে আমরা সরাসরি এই 54 আর 2টা যোগ করে আমরা সরাসরি অ্যান্সার বলতে পারি। দেখো এখানে কোথায় লেখা যায়, আমি এটাকে উপরে লিখে দিচ্ছি। কত হচ্ছে, 54 আর 2 যোগ করলে হলো 56.1/4, যেটা আছে সেটা পাশে বসিয়ে দিয়ে আমরা সরাসরি বলি 56.1/4%। এবার প্রশ্ন হলো আমি 54 সাথে 2টাকে কীভাবে যোগ করতে পারি। এটার জন্য একটা নতুন একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাদের জানতে হবে। সেটা হলো A1/B সমান A প্লাস 1/B করা যায়। সেই জন্য সেখানে ছিল কত, 54 আর 2.1/4 ছিল, তো 2.1/4কে ভাঙানো যায়, সেখানে 2 + 1/4 আমি লিখে নিলাম। তো লিখে নিলে কী হচ্ছে, এখানে 54 আর 2 যোগ হয়ে যাচ্ছে। তো 54 আর 2 যোগ করলে কত হচ্ছে, 56। আর আমি বলেছি যোগটা কি করা যায়, একসাথে করা যায়। তাহলে 1/4-এর সামনে যে যোগটা আছে সেটাকে সরিয়ে দিয়ে আমি 1/4 এখানে বসিয়ে দিয়ে করতে পারি। এবার মনে হতে পারে এটা তো অনেক লেন্দি হলো, না লেন্দি হয়নি, তোমার মানটাকে সোজা দেওয়া আছে বলে প্রথম মেথডে তোমার অ্যান্সারটা বেরিয়ে গিয়েছে। কিন্তু যদি এটাই আমি একটা নর্মালি একটা মান নিয়ে দেখাচ্ছি, যেমন 5/16, যদি বলা এটাকে শতকরায় পরিণত করো, তাহলে আমি এটা কী করব, আমি সরাসরি করব 1/16 মানে কত, 6.1/4%। এটা কী করে 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো কেমন করে, 5 6 30। আর এখানে 1/4 থাকলো, তাকে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5/4। তো এই দুটো তখন কী হবে, যোগ হবে। আর 5/4 মানে কত, 5/4 মানে 1/4। এখান থেকে একটা গিয়ে 30 সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 31.1/4%। দেখো কত সরাসরি হয়ে গেল। এটা মুখে মুখে করা যায়, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় না। কিন্তু তোমাদের যদি অসুবিধা হয় তোমরা এটাকে বেশি করবে। তো বুঝতে পারলে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা বলেছে 3 কিগ্রায় কত শতাংশ 12 গ্রাম হবে। তা 3 কিগ্রায় কত শতাংশ 12 গ্রাম হবে, ইংলিশে প্রশ্ন থাকবে হোয়াট পার্সেন্ট অফ 3 কেজি ইজ 12 গ্রাম। তার মানে এই 3 কেজির মধ্যে 12 গ্রাম শতকরায় কত। তাহলে 3 কেজির মধ্যে বলেছে, সেখানে 3 কেজি নিচে বসবে, আর উপরে কত বলছে, 12 গ্রাম দিয়েছে। প্রশ্ন হলো একক সবসময় সেম হতে হয়। এখানে দেখছো গ্রাম আছে, এখানে কেজি আছে, তাহলে আমার গ্রাম থেকে কেজিতে নিতে অসুবিধা হবে, কারণ দশমিক চলে আসবে। সবথেকে সুবিধা কেজিকে আমি গ্রামে পরিণত করি। তাহলে 3 কেজিকে যদি আমি গ্রামে পরিণত করি, তাহলে 1 কেজি সমান কত হবে, 1000 গ্রাম। তাহলে 1000 দিয়ে 3কে গুণ করলে গ্রামে পরিণত হয়ে যাবে। তাহলে উপরেও গ্রাম, নিচেও গ্রাম। এবার শতকরায় পরিণত করতে বলছে, সেই জন্য 100 দিয়ে গুণ হবে। দেখো উপরে 2টো শূন্য, নিচে 2 শূন্য কেটে গেল। 3 দিয়ে 12কে কাটলে কত হবে, 4। 4কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 0.4%। এবার অনেকে যদি না জানা থাকে কিভাবে সম্ভব, আমি যে 4কে 10 দিয়ে ভাগ করে সরাসরি করলাম, নিচে যতগুলো শূন্য থাকে ঠিক তত সংখ্যা আগে দশমিক বসে। নিচে একটা সংখ্যা থাকলে একটা শূন্য আছে, সেই জন্য 1 ঘর আগে দশমিক। যদি এরকম থাকতো 4/100, তাহলে আমি কত অ্যান্সার করতাম, 4 লিখতাম। লেখার পরে নিচে কটা শূন্য আছে, 2টো, তাহলে 2 ঘর আগে দশমিক। কিন্তু 4 তো একটাই সংখ্যা, তাহলে আর একটা সংখ্যার প্রয়োজন, তাহলে সেখানে আমি কী বসাবো, শূন্য, তাকে দশমিক বসিয়ে দেবো, তাহলে 0.04। এইভাবে আমরা দশমিকের কাজগুলো করে থাকি। নেক্সট অঙ্কে যদি যাই, কোশ্চেনটা বলেছে কোনো ভগ্নাংশের লবকে 10% বৃদ্ধি করলে এবং হরকে
12% হ্রাস করলে 15/64 পাওয়া যাবে। তাহলে ভগ্নাংশটি কত? দেখো এখানেও সেম কোশ্চেন বলেছে, একটা ফ্র্যাকশন আছে যাকে ইনক্রিজ করছে 10%, আর ডিনোমিনেটর আছে তাকে 12% সাবস্ট্রাক্টিং করছে, অর্থাৎ কমাচ্ছে। তো এখানে ডিজিটটা আলাদা আছে, সমস্যা নেই, যেমনই ডিজিট হোক না কেন অ্যান্সারটা সেমি মানে একই মেথডে করতে হবে। তাহলে আমি প্রথম বাংলাটার থেকেই করছি। তো আমি এখানে মূল সংখ্যাকে 100% ধরব, আমি কোনো XY ধরবো না, কারণ XY ধরলে ক্যালকুলেশন আমার বেশি হবে, 100 ধরলে ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে লাভ বলেছে 10% বৃদ্ধি হয়েছে, তাহলে মূল সংখ্যা যদি 100 হয় তার থেকে 10% বৃদ্ধি হলে কত হবে? 110। আর হর বলেছে 12% হ্রাস পাবে, তাহলে মূল সংখ্যা যদি 100 হয় 12% হ্রাস মানে কি? 100 থেকে 12 বিয়োগ হবে, তাহলে এটা কত হয়ে যাবে? 88। তাহলে উপরে 10% বৃদ্ধি হলে বলে 110, নিচে 12% কমে গেল মানে 88। এই যে লব বাই হরটা কমে যাওয়ার পরে আমাদের সংখ্যা কত পাওয়া গেছে? 15/64। এবার কি করব? কাটাকাটি করব। তো আমার প্রথমে দেখছি উপর নিচে কাটাকাটি যাচ্ছে 11 দিয়ে, 10 দিয়ে 10, 11, 110, আর নিচে 11 দিয়ে কাটলে 8 বার যাবে। আবার এই নিচে নিচে কাটবো, সমান সমান থাকলে নিচে নিচে কাটাকাটি করা যায়, কারণ সমান সমান কথার অর্থ হলো ভাগ। তো 5, 8 দিয়ে যদি আমি 64 কাটি কতবার যাবে? 8 বার যাবে। এবার দেখো উপরে উপরে কাটাকাটি যাচ্ছে, 10 আর 15কে, দুটোকে 5 দিয়ে 5 15, আর 5 2 10। এবার আমাদের নিয়ম কি? আমরা আর কোনো স্টেপ করব না, কারণ আর কাটাকাটি যাবে না। এবার আমরা শিখেছি যে ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়, যখন সমান সমান থাকে তখন কি করতে হয়? ক্রস মাল্টিপ্লিকেশন। নিচে নিচে, নিচের সাথে উপরে আর উপরের সাথে নিচে। তাহলে নিচে তো এখানে 1 আছে, 3 1কে উপরে গিয়ে 3 বসলো, আর এখানে কি আছে? 2, আর নিচে আছে 8, তাহলে 8 2 কী হবে? ক্রস মাল্টিপ্লিকেশন হলে 16, তাহলে এটা অ্যান্সার আসলো 3/16। চলো নেক্সট। ভিডিওগুলো পজ করবে, পজ করে আগে সলিউশনটা করবে, তারপর আমারটা দেখবে। এক ব্যক্তি তার মাসিক আয় 12% সঞ্চয় করে। যদি তার মাসিক খরচ এত টাকা হয় তাহলে মাসিক আয় কত? এবারে প্রশ্নটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সম্পূর্ণ প্রশ্নটাই আমাদের মাসিক 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 বলে দিচ্ছে। যদি বার্ষিক, যদি এখানে আয়টা যদি বার্ষিকে চাইতো, বাকিগুলো মাসিক মাসিক করতো, তাহলে আমার আলটিমেট লাস্টে গিয়ে বার্ষিকে পরিণত করতে হতো। সেহেতু আমার এখানে কোনো বাৎসরিক বা বছরে চাইনি, সেহেতু আমার অঙ্কটা ইজি হয়ে গেল। তো আমাদের প্রথমে জানতে হবে ইনকামের ব্যাপারটা। আমরা জানি আয় সমান সমান হয় খরচ যোগ সঞ্চয়। ইংলিশে বললে আয়কে আমি ইনকাম লিখব, খরচকে আমি এক্সপেন্ডিচার লিখব, সঞ্চয়কে আমি সেভিং লিখব। তাহলে কী হবে? আমার ইজি হয়ে যাবে, বেশি লেখালেখি করতে হবে না। তাহলে এখানে আয়, আচ্ছা সেভিংটাকে আগে লিখছি, এক্সপেন্ডিচার পরে লিখছি। এবার আয় সবসময় এগুলো 100% ধরতে হবে। 100%-এর মধ্যে সঞ্চয় আছে 12%, তাহলে সেভিংয়ের ঘরে 12% রেখে দিলাম। সেভিং মানে সঞ্চয় করা। তাহলে 100 টাকা যদি ইনকাম হয়, তার মধ্যে 12 টাকা যদি আমি সেভ করি, তাহলে খরচ কত করব? আয় থেকে যদি আমি সঞ্চয়টাকে বাদ দিই, তাহলে বাকিটা কত থাকবে? 100 থেকে 12 বাদ দিলে 88। অর্থাৎ এই পার্সেন্টেজটা আমি কী করি? খরচ করি। আর এই খরচের মানেই আমার মাসিক খরচ বলে দিয়েছে কত? 19360। তাহলে এবার অঙ্কটা কী করবো? এবার রাস্তা একটাই, কাটাকাটি করো। তাহলে 88কে যদি আমি 11 দিয়ে কাটি কতবার যাবে? 8 বার যাবে। ঠিক এই সংখ্যাটাকে 11 দিয়ে কাটো, 11 1 11, কত থাকবে? 8 3 83, 7 11 77, থাকলো কত? 6 6 66, 6 11 66 0। এবার দেখো 8 দিয়ে যাচ্ছে কাটাকাটি, 8 2 16, 8 2 16 0। এটা হলো আমার 1 অনুর মান, অর্থাৎ 1 যে রেশিও আসলো সেই 1 অনুপাতের মান আসলো 220। কিন্তু আমার কাছে চেয়েছে তার 1 মাসের আয়। তো
তাহলে 1 মাসের আয় আমি এখানে কত ধরেছিলাম 100। তাহলে 1 অণুর মান যদি 220 হয় তাহলে 100 অণুর মান কত? তার মানে কী করতে হবে, 100কে 220 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি কী পেয়ে যাবো, আই পেয়ে যাবো। তো 2200 এটা হলো আমার মাসিক আয়। এবার প্রশ্ন হতে পারে অনেকে এইভাবে না করে অনেকে কী করে, সরাসরি করে দেয়। কীভাবে, যে আমার এখানে কি বলেছে, সঞ্চয় বলে 12%, তাহলে সঞ্চয় যদি 12% বলে আর এখানে খরচ দিয়ে দিছে, তার মানে আমি খরচটাকে উপর লিখলাম 19360। সঞ্চয় যদি আমি আয় থেকে বাদ দিয়ে দিই, বাকি কী থাকবে, খরচ পড়ে থাকবে। আর এই খরচের মানটাকে কী করবো, খরচ মান দিয়ে ভাগ করে দেবো। আর আয় এখানে আমি কত ধরেছি, 100। তো এইভাবেও করা যাবে, একই জিনিস। তুমি এবারে 11 দিয়ে কাটো, 11 11, 7 11 77, 6 66, 0। এটা 8 বার যাবে, 8 দিয়ে কাটো, 220। এবার 220 আর এইটা 100 গুণ করলে কত হয়ে যাবে, 22000। এটাও করা যায়। চলো এবার নেক্সট অঙ্কে বলেছে একটি টেবিলের ধার্য মূল্য 8% ছাড় দেওয়ার পরে সে কত টাকায় বিক্রি করে, 4600 টাকা। তবে টেবিলটির ধার্য মূল্য কত, ইংলিশে বললে একটি টেবিলের কস্ট প্রাইস দেওয়া আছে। আচ্ছা, কস্ট দেওয়া আছে, মূল্য কখন দেওয়া আছে, যখন সেখানে ডিসকাউন্ট দিয়েছে। এই ডিসকাউন্ট এখানে 8% করে নেবে। তাহলে 8% ছাড় দেওয়ার পরে কত হবে, 460 টাকা যদি হয়, তবে তার মার্ক প্রাইস কত। তাহলে দেখো এখানে আমি মার্ক প্রাইসটা আমি প্রথমে বলে দিই। যখন আমরা কোনো মার্ক প্রাইস থেকে যখন আমরা কোনো ডিসকাউন্ট দেই, তখন আমরা কি পেয়ে যাই, সেলিং প্রাইস। কারণ বাজারে গিয়ে যখন আমরা কোনো কিছুর উপর ডিসকাউন্ট দেওয়া হয়, তখন সেটা দোকানে যখন বিক্রি করে, তখন ওটা কী রূপে বিক্রি করে, বিক্রয় মূল্য রূপে বিক্রি করে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে আমার যদি মার্ক প্রাইস, আমি ধরলাম এখানে মার্ক প্রাইস কত, 100, তাহলে এখান থেকে যদি 8% ডিসকাউন্ট দেয়, আমার কাছে কত থাকবে সেলিং প্রাইস, 92%। আর এই সেলিং প্রাইস যে 92 পেয়েছি, এটার মানে কত দেওয়া আছে এখানে, 4600 টাকা। তো 4600 টাকা হয়, আর আমার কাছে ধার্য মূল্য দিয়েছে, আর ধার্য মূল্য কত ধরে এখানে 100। তাহলে 100-র ভ্যালু কত। তাহলে আমার এখানে কাটাকাটি করতে খুব সুবিধা হবে। আমি আমার মতো কাটাকাটি করব, তোমরা তোমার মতো করো, অসুবিধা নেই। দেখো আমি কি করব, এখানে 92 আর 46 দেখছি একে অপরে মাল্টিপ্লাই, আমি 46 সরাসরি কাটবো, 46কে 46, আর পাশে দুটো শূন্য। এখানে 92কে কাটলেই 46 2 92। এইবার আমার সুবিধা কি, এখানে আমি এই 2 থেকে 100-তে পৌঁছাবো। তো 2 থেকে 100-তে পৌঁছাতে গেলে আমাকে কত গুণ করতে হবে, 50 দিয়ে গুণ করবো। কারণ 2কে 50 দিয়ে গুণ করলে 100 হবে। যেমনভাবে বাম দিকে গুণ করেছি, ঠিক তেমনভাবে ডান দিকেও 50 দিয়ে গুণ করবো। গুণ করলে কত হয়ে যাবে, 5000। এটা করতে পারো, অথবা আমি আবার মুছে দিয়ে আরেকটা দেখাচ্ছি। ছাড় দেওয়ার পর কত পার্সেন্ট হচ্ছে, 92%। আর 92%-এর মানে কত দেওয়া আছে, 4600 টাকা। তাহলে 100%-এর মান কত। তো দেখো এখানেও সেম, 46কে দিয়ে কাটলে 100 হবে, নিচে 2 হবে, 2 দিয়ে কাটো 100কে, 50 হবে। গুণ করলে কত হবে, 5000। তাহলে এটা কী চলে আসলো আমার কাছে, মার্ক প্রাইস এলো, অর্থাৎ বাজার দর। এবার আসি নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্কে বলেছে যদি এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি হয়, তাহলে বি এর আয় এর আয় থেকে কত শতকরা কম হবে। প্রথমত আমি 25% এখানে যেটা দেওয়া আছে সেটাকে আমি কনভার্ট করছি ফ্র্যাকশনে, 1/4, 25%। তাহলে এখানে এ লিখছি, এখানে বি লিখছি। দেখো এর আয় বি এর থেকে 25% বেশি, তার নিচে যেটা আসছে মূল সংখ্যা সেটা হলো বি এর আয়। তাহলে বি এর আয় যদি 4 হয়, তার মধ্যে যদি 25% মানে কত, 4/1 তাহলে বি এর আয় যদি 4 হয়, তাহলে এর আয় কত হবে, 4/1 বৃদ্ধি হলে 5 হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা করেছে উল্টো। প্রশ্নটা কি করেছে, যে এখন বর্তমানে এর আয় থেকে বি এর আয় কত কমেছে।
তাহলে এর আয় থেকে বি এর আয় 1 কমেছে। কত কমেছে? 1 কমেছে। কার থেকে বলেছে? এর থেকে বলেছে। এর থেকে কত কমেছে? যার থেকে বলবে সে বসবে নিচে, দিয়ে 100। তাহলে এটার মান কত আসবে? 20%। তার মানে কত হবে? বি এর আয় এর আয়ের থেকে 25% কম আছে। এটা একটা মেথড। আরেকটি মেথড আমি দেখাচ্ছি, সেটা হলো 25% বৃদ্ধি হয়েছে, তাই তো? তো 25% বৃদ্ধি মানে 4/1 বৃদ্ধি। যখন 4/1 বৃদ্ধি হবে তখন নিচে 4/1 বৃদ্ধি হলো, নিচে 4 + 1 করবো। আর নিচে 4 + 1 করলে কত হবে? 5। ঠিক ওপরে যেরকম 1 + 1 হয়েছে, তো এখানে কি জিজ্ঞেস করেছে? শতকরায় কত কম হবে? তাহলে এখানে 1 বৃদ্ধি পেলে এখানে কি হবে? 1 কমবে। তাহলে আমি এখান থেকে কী পেলাম? -1/5 × 100। তাহলে এটা মানে কি আসলো? 20% কমে গেল। এবার অনেকের সমস্যা, তো এটা কীভাবে নতুন মেথড লাগতে পারে, বা অনেকে হয়তো দেখেছে। দেখো, এই নতুন নয়, এরপরেও আমি মেথডটি করছি। যেমন এখানে দেখো, যদি কোনো চিনির মূল্য 20% কমে যায়, তাহলে খরচ শতকরায় কত বৃদ্ধি হবে যাতে খরচের মূল্যের কোনো পরিবর্তন না হয়? দেখো, চিনির দাম তো কমে গেছে, কিন্তু চিনির দাম কমে গেলেও ওরা খরচ কতটা বৃদ্ধি করবে যাতে তাদের মূল্যের কোনো পরিবর্তন না হয়? মূল্যের পরিবর্তন না হয় মানে, আগে যদি সে 100 টাকার চিনি কিনত, এখনও তারা 100 টাকারই চিনি কিনবে। শুধু পার্থক্য কি? আগে 100 টাকার চিনি কিনলে যে পরিমাণ পেত, এখন দাম কমে যাওয়ায় সেই চিনির পরিমাণটা বেশি পাবে। আর যেহেতু চিনি বেশি পাবে, তাহলে কী হবে? চিনি এখন তার বেশি খরচ করবে। কিন্তু এখানে কিন্তু 100 টাকার যে চিনি, কিন্তু 100 টাকা কিন্তু চেঞ্জ হয় না, সে 100 টাকা নিয়ে দোকানে যায়। এই কথাটা এখানে বলেছে। তো আমাদের এত কিছু ভাবতে হবে না, আমরা সরাসরি লক্ষ্য করব। যদি এখানে দুটো জিনিস মাথায় রাখবে, যদি কোনো বস্তুর দাম আগে 10 টাকা ছিল, এখন 9 টাকা হয়েছে, তাহলে এখানে কী মূল্যটা কমেছে। তাহলে মূল্য কমলে খরচ কী হবে? অবশ্যই বেশি হবে। তাহলে খরচ যদি বেশি হয়, তাহলে মূল্যর সাথে খরচটা হলো ইনভার্স প্রপোর্শন। অর্থাৎ ইনভার্স প্রপোর্শন মানে খরচ যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে খরচ কমবে, আর যদি মূল্য কমে যায় তাহলে খরচ বাড়বে। এটা হলো আমাদের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ইনভার্স সম্পর্ক। তাহলে এবার আমি এখানে আসি, তখন ইনভার্স সম্পর্ক হলে 9টা উঠে সামনে চলেছে আর 10টা পেছনে চলে যায়। এটা হলো মেথড। তাহলে এইবার আমাকে বলেছে যে বর্তমানে যে খরচটা তার বৃদ্ধি হয়েছে, কত বৃদ্ধি হয়েছে। দেখো, খরচ আগে করতো যখন 10 টাকা দাম ছিল তখন 9 টাকা খরচ করতো, আর আগে যখন 9 টাকা হয়ে যায় তখন সে 10 টাকা খরচ করে। তার মানে এখন বর্তমানে 9 টাকা থেকে কত বৃদ্ধি হয়েছে? 10 টাকা তার খরচ বৃদ্ধি হয়েছে। 10 টাকা তো বৃদ্ধি হয়নি, 1 টাকা বৃদ্ধি হয়েছে। আগে 9 টাকা ছিল, এখন 10 টাকা, তো 1 বৃদ্ধি হয়েছে। কার থেকে বৃদ্ধি হয়েছে? 9 টাকা থেকে। তো 9 নিয়ে বসবে × 100। দেখো, ডিটেলসে বোঝাচ্ছি, একটু সময় লাগবে, কিন্তু একদম পুরো ক্লিয়ার করে বোঝাবো। অ্যান্সার কত আসবে? 11/1/9%। এবার এটাকে আমরা কি পরীক্ষা করলে এত কিছু ভাবতে হবে না? আমরা এবার মেথড ইউজ করবো, একটু আগে যেটা করলাম। এখানে বলেছে 10% কী হয়েছে? 10% এখানে কমেছে। তাহলে 10% কমে যায়, 10 টাকার উপরে -1। তাহলে যখনই -1 করবো তখন এখানে কত হয়ে যাবে? 10 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 9 হয়ে যাবে। উপরে যেমন -1 হয়েছে, তাহলে এখানে কী করতে হবে? +100। তার মানে কী হয়েছে? এখন খরচ বেড়েছে, কারণ এখানে মূল্য কম ছিল। তাহলে এখানে কী হবে? খরচ বাড়বে। কত বেড়েছে? 11/1/9%। দেখো, 1/9 মানে এটা তোমার সরাসরি পার্সেন্টেজে দেখবে দেওয়া আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। 1/9 থাকলে মানে 11/1/9%। চলে আসো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো, এখানে বলেছে সন্নিকে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 36% নম্বর তাকে প্রাপ্ত করতে হবে, কিন্তু তার কন্ডিশনটা কি? যে সে 24%ই পেয়েছে। 24% পাওয়ার পরে দেখছে যে সে 9 নম্বরের জন্য অনুন্নীত হয়েছে, অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছে, মানে ফেল করেছে। তাহলে যদি এখানে ফেল করে যায় তাহলে কী হবে? এখানে আমাকে তো পেতে হবে 36%, মানে আমাকে মানে সন্নিকে, কিন্তু আমি পেয়ে কত? সন্নি 24%। তো 24% পেলে তো হবে না, টাকা আরও 9 নম্বর
বেশি পেতে হবে। বেশি পেতে মানে যোগ করতে হবে। তাহলে বাম দিকে আর ডান দিকে দুই দিকে কী হলো, সে পাস করে যাবে। কারণ 36% পেতে হলে তাকে 24%-এর সাথে আরও 9 নম্বর বেশি পেতে হবে। এবার 33% থেকে কী হবে, 24% বাম দিকে এসে বিয়োগ হয়ে যাবে, আর ডান দিকে 9% থেকেই যাবে। তার 36 থেকে 24% বাদ দিলে হয়ে যাচ্ছে 12%। এই 12%-এর মান কত, 9। এবার 12%-এর মান যখন 9 পেয়েছি, আমার কাছে বলেছে পূর্ণমান কত, আর পূর্ণমান সবসময় 100% হয়। তাহলে আমার সুবিধা কি, দেখো এটাকে আমি ডান বামে কাটাকাটি করব। যখন কাটবো তখন দেখব কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 4-এ 12 আর 3 9। এবার প্রশ্ন হলো আমি 100 করবো কী করে। দেখো আমার তো 100% হতে হবে। তাহলে আমি সুবিধার্থে 4কে যদি আমি বাম দিকে 25 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে, 4 25 100। তো বাম দিকে যেমন 25 দিয়ে গুণ করেছি, ঠিক তেমন ডান দিকেও 25 দিয়ে গুণ করবো। তাহলে 3 25 75। তার মানে আমাকে কত পেতে হবে, আমাকে না, আমার পূর্ণমান কত, তাহলে আমার পূর্ণমান হলো পরীক্ষার 75 নম্বর। এবার অনেকের এই জায়গাটা বুঝতে অসুবিধা হতে পারে, আমি কীভাবে সরাসরি করলাম। তো আমি দেখাচ্ছি, দেখো 36 থেকে 24% বাদ দিয়ে আমি পেয়েছি কত, 12%। আর 12%-এর মান কত, 9। যদি কারো মনে হয় যে না আমি এভাবে করবো না, আমি সিম্পল করবো, তাহলে তোমরা করতে পারো 9/12 ইন্টু 100। তবুও তোমার তার পূর্ণমান 75 চলে আসবে। কাটাকাটি করবে, পেয়ে যাবে। এবার আমি এটাকে টেকনিক কী খাটিয়েছি, যে আমার কাছে 100% বলেছে বের করতে হবে। আমি কি করলাম, দুদিকেই কাটাকাটি করেছি একই সংখ্যা দিয়ে, কারণ আমি পরীক্ষা হলে ফার্স্ট করার চেষ্টা করব। এদিকে 3, এদিকে 4। 4-এর সাথে কত গুণ করলে 100% হবে, 25 গুণ করলে। যেমন বাম দিকে 25 দিয়ে গুণ করছি, ঠিক তেমন ডান দিকেও 25 দিয়ে গুণ করবো। 25 দিয়ে গুণ করলে কত চলে আসবে, 75। তাহলে আমার পূর্ণমান কত হবে, 75 নম্বর। এবার আমাকে যদি বলা হয় যে আমাকে যদি পরীক্ষা প্রশ্ন করতো এখানে যে কত নম্বর পেলে আমি এখানে পাস করব, তাহলে কিছুই না, পূর্ণমান 75 পেয়েছি। এই 75-এ 36% বের করলে আমি পেয়ে যাব পরীক্ষা আমি কততে পেলে পাস করবো। তো বের করে নেব। আমি তাও লিখে দিচ্ছি, 75 ইন্টু 75 ইন্টু 36%, এটা তোমাদের বের করতে হবে। ঠিক আছে, কিছু একটু পজ করি। এবার দেখো এই অঙ্কটায় কী বলেছে, কোনো এক পরীক্ষার্থী একজন ছাত্র 30% নম্বর পেল, কিন্তু পাওয়ার পরে দেখছে সে 45 নম্বর জন্য অনুত্তীর্ণ হয়েছে, অর্থাৎ সে ফেল করে গেছে। অপর একটি পরীক্ষায় অপর একজন ছাত্র যে 42% নম্বর পেয়ে সে ন্যূনতম আবশ্যিক নম্বরের থেকে 25 নম্বর কি বেশি পেয়েছে, মানে ও তো পাস করেছে আরও তার থেকে 45 নম্বর বেশি পেয়ে গেছে। ইংলিশে বলে দেখো, একটা স্টুডেন্ট 30% মার্কস পেয়েছে ইন এক্সামিনেশন, কিন্তু ফেল করে গেছে কতর জন্য, 45 নম্বরের জন্য। কিন্তু অ্যানাদার স্টুডেন্ট যে 40% মার্কস পেয়েছে, তারপরও সে 45 নম্বর মোর দ্য মিনিমাম রিকোয়ার্ড মার্কস, মানে মিনিমাম যতটা নম্বর পাওয়া দরকার তার থেকে 45 নম্বর বেশি পেয়ে গেছে। তাহলে আমরা এই অঙ্কটা করবো কী করে, প্রথমত 30% পাওয়ার পরে কী হয়েছে, সে ফেল করে গেছে। কত নম্বরের জন্য ফেল করে গেছে, সে 45 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 45 যোগ হয়ে যাবে। পরক্ষণে অপর একটি ছাত্র যে ছিল, আচ্ছা এটা ক্লিয়ার করে আমি লিখছি একটু। প্রথমে 30% প্লাস 45, আর নেক্সট পরের জন কী হয়েছে, সে 42% মার্কস পেয়েছে, কিন্তু সে ফেল করেছে। সে কত নম্বর বেশি পেয়ে গেছে, 45 নম্বর বেশি পেয়েছে। যেটা বেশি পাবে সেটা কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে, কারণ সে এখানে কী হয়েছে, বেশি পেয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনে কী বলছে, একজন ছাত্র 30% নম্বর পেল,
এবং সে 45 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ মানে সে ফেল করে গেছে। অন্য একজন ছাত্র সে 42% নম্বর পেয়েও ন্যূনতম যতটা নম্বর পাওয়া যায় তার থেকে 45 নম্বর বেশি পেয়ে গেছে। আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে পরীক্ষায় আমাদের পূর্ণমান কত আর ন্যূনতম কত নম্বর প্রয়োজন, ঠিক আছে। আর ইংলিশে যদি দেখো, ইংলিশে বলছে একজন স্টুডেন্ট 30% মার্কস পেয়েছে আর ফেল করে গেছে কত, 45 নম্বরের জন্য। ঠিক আরেকটি স্টুডেন্ট 42 মার্কস পেয়েছে কিন্তু ন্যূনতম মিনিমাম যত মার্কস দরকার তার থেকে 45 নম্বরটা বেশি পেয়ে গেছে। তাহলে মিনিমাম কোয়ালিফাই মার্কস আর টোটাল এক্সামিনেশনের মার্কস জিজ্ঞেস করেছে। তাহলে আমরা আসি। তাহলে প্রথমে লক্ষ্য করতে হবে আমাদের পাস করাতে হবে। তাহলে সে পেয়েছে 30% কিন্তু ফেল করেছে 45-এর জন্য, তাহলে মানে 45 নম্বর পেয়ে গেলে কী হবে, সে পাস করে যাবে। ঠিক আরেকটি স্টুডেন্ট সে 42% নম্বর পেয়েছে কিন্তু এ দেখছে মিনিমাম যতটা পাসের দরকার তার থেকে বেশি পেয়ে গেছে। তো বাম দিকে আমি যদি শুধু পাস করিয়ে রাখি তো ডান দিকে পাস করাতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, যে নম্বরটা বেশি পেয়ে গেছে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এবার দেখো আমাদের পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ বাদ দেবো। তাহলে 42%, 30%কে আমি এদিকে নিয়ে যাচ্ছি, 30% বিয়োগ হয়ে যাবে আর সংখ্যাগুলোকে একদিকে নেব। তাহলে 45 যোগ 45। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখানে 12% পেয়েছি আর 12%-এর মান কত, 90। দেখো এবার আমি আগের মতো ক্যালকুলেশন করব। তাহলে আমি লিখে নিচ্ছি 12% সমান 90। তাহলে 100% মানে কত। দেখো এবার তোমরা এখানে ক্যালকুলেশন করলে কী হতো, উপর নিচে কাটাকাটি করতে, কিন্তু আমি আবার একই আগের মতো করব। 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 দিয়ে 3 3 90, 4-এর সাথে 25 দিয়ে গুণ করলে কত হবে, 100। ঠিক তেমনই 30-এর সাথে আমি 25 দিয়ে গুণ করবো, কত হবে, 750। তবে আমার পূর্ণমান কত, অর্থাৎ মোট পরীক্ষার পূর্ণমান হলো 750, ঠিক আছে। কিন্তু এবার আমাকে পাস করে দেখাতে হবে, ন্যূনতম কত নম্বর পেতে হবে। তাহলে আমি পেয়েছি কত, মানে টোটাল মার্কস আমার 750, আমি যদি তার থেকে 30% নম্বর পেয়ে যাই আর উপরন্ত আরও 45 নম্বর আমাকে বেশি পেতে হবে, তাহলে আমি পাস করে যাব। দেখো পার্সেন্টেজ মানে একটু আগে শিখালাম 1/100, নিচে 100 বসিয়ে দিচ্ছি। এবার কি করব, কাটাকাটি করব, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, নিচের একটা উপরে একটা কাটলাম। 3 দিয়ে 75-কে গুণ করলে কত হবে, 225 আর ডান দিকে 45 যোগ করে দেবো। তাহলে যোগ করলে আমার পাশের মার্কস কত হবে, 270। তো 270 মার্কস পেলে আমি কী যাবো, কোয়ালিফাই করে যাব। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কীভাবে করতে হবে। এরপরে ধীরে ধীরে আমি বিভিন্ন টাইপের ভ্যারাইটি অঙ্ক নিয়ে আসবো, যে ভ্যারাইটি অঙ্কগুলো তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ভালো লাগলে তোমরা নিচে একটা কমেন্ট আর লাইক করে যাবে। তো আশা করছি তোমরা এখান থেকে অনেক হেল্পফুল পেলে এবং নতুন কিছু জানতে পারলে। কোনো যদি ভুল ত্রুটি হয় সেটা তোমরা একটু দেখে নেবে আর আমাকে কমেন্টে জানাবে। পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আশা করছি তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কামিং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ।